না না আমি কিন্তু আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা, আপনি যেতেই আসেন আপা, আমরা আছি আপা। এদিকে নির্বাচনের আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ। চূড়ান্তভাবে সিদ্ধান্ত, নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। জাতিসংঘের নির্দেশের নিবন্ধন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ। হঠাৎ একই ঘোষণা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা, খুলতে পারে আওয়ামী লীগের কপাল। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, এই সিদ্ধান্তে অটল থাকবে সেনাবাহিনী এবং ভারত পরিষ্কার বলে দিয়েছে নো আওয়ামী লীগ নো ভোট। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসিনার নির্দেশ, নিউ ইয়র্ক থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে। যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাদ পুলিশ বক্সের দিকে যায়। মানে কিরকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন, এবং জনবহুল জায়গা। বাইতুল মোকাররম থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট সব মিছিল হয়েছে। মিছিলের আকৃতি এবং মিছিলের সংখ্যা যে কত বেশি ছিল তার একটা প্রমাণ মেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সেই বিষয়টিতে যা জানায় তা থেকে। দেখেন, মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যা খবর বেরিয়ে এসেছে সেগুলো থেকেই যদি শুধু পড়ি, সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নাকি 244 জনকে গ্রেফতার করেছে শুধুমাত্র আজকে বুধবার। সেই কথা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ। তার মানে যদি 244 জনকে কোনো ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করতে হয়, তাহলে বুঝতেই পারছেন এক একটি মিছিলের কিরকম আকৃতি ছিল এবং কি পরিমাণ মানুষের মিছিল থেকে 244 জনকে তারা আটক করে ফেলতে পেরেছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত 244 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। এর আগে এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মিছিল হয়েছে। bdnews24.com এর খবরটা পড়লে সেটা পরিষ্কার হয় এবং সেখানে bdnews24.com সরাসরি বলছে গুলিস্তান, ফার্মগেট সহ কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল। সেখানে তারা বলছে আটক 1/2 তার মানে এই খবরটা লেখা পর্যন্ত ডিএমপির 244 জন গ্রেফতারের খবরটা বিডি নিউজের কাছে যায়নি। সেখানে তারা বলছে যে রাজধানীতে কাছাকাছি সময়ে গুলিস্তান, ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন বুধবার দুপুর 2টার দিকে। ওই যেটা করছে এখন আওয়ামী লীগ, মানে ভিডিওগুলো দেখলেও দেখবেন যে মিছিলে কিন্তু তারা নিজেদের মতো ঢিমে তালে হাঁটছেন, ভিডিও করছেন, সেলফি ভিডিও নিচ্ছেন এবং দিনে দুপুরে একেবারে জনবহুল ঢাকা শহরের বুকে এই মিছিলগুলো তারা করে ফেলছেন। এবং বিডি নিউজ যেভাবে লিখছে যে বিভিন্ন দিক থেকে গুলিস্তান, ফার্মগেট, মানে নানা জায়গা থেকে মিছিলগুলো শুরু হয়েছে। এছাড়াও বিডি নিউজ 24 বলছে গুলিস্তান, ফার্মগেট ছাড়াও সবই দুপুর 2টার দিকে কারওয়ান বাজার, আগারগাঁও, পান্থপথ এলাকায় মিছিল বের করা হয় এবং এক তেজগাঁওয়ের মিছিল থেকেই 50 জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিডি নিউজ খবর দিচ্ছে। এবং তখন তারা বলছে যে পুলিশ তাদেরকে বলেছে যে ফার্মগেট এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ, তার মানে এটা আরেকটা জায়গা, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন, সেসব জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। কোনো অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে মিছিল নিয়ে সংসদ অভিমুখে গিয়ে মিছিল শেষ করবে। সেটা এই দফায় মানে বুধবার দিন তারা সফল হয় নাই। মিছিলগুলোকে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ চলবার পর, 15-20 মিনিট সর্বোচ্চ চলবার পর তাদেরকে মিছিল গুটিয়ে নিতে হয়েছে, ছত্রভঙ্গ হয়ে যেতে হয়েছে। কিন্তু এই ঝটিকা মিছিলগুলোর মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা। ভাবুন তো যে যখন ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং এই সময়টায় যখন মঙ্গলবার দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে একেবারে নির্মূল করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে, শোডাউন করেছে, সেই অবস্থায় আওয়ামী লীগ বুধবার দিন আবারও সেই দলটি এবং দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বেরিয়ে এলেন। এবং যে কথা পড়ে শোনাচ্ছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে গোয়েন্দা পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় ধরেছেন, এটা একটা নতুন সংযোজন। এই ভিডিও কিন্তু বেরিয়ে এসেছে অনলাইনে যে বেশ কিছু লোকজন গাড়ি তল্লাশি করছেন, সিভিল ড্রেসে আছেন এবং তারা গাড়ি তল্লাশি করছেন এবং তারা অস্থির হয়ে অনলাইনে বলছেন, অনলাইন সংবাদ মাধ্যমগুলো যখন তাদেরকে সাক্ষাৎকার নিচ্ছে তারা বলছেন যে এসব গাড়ির ভেতরেও ছাত্রলীগ, আওয়ামী লীগ এরা লুকিয়ে আছে, এদের ব্যানার, এদের প্রস্তুতি নেওয়ার সভা এসব গাড়ির ভেতরে হচ্ছে, এরা দল বেঁধে কোথা থেকে জানি আসছে, তাই নাকি তারা গাড়ি তল্লাশি করছেন। মানে পুলিশের এমন জেরবার দশা, আর পুলিশের দায়িত্ব ভাগাভাগি করে নিতে বা পুলিশের দায়িত্বই যে পালন করছেন সেনাবাহিনী, তাদের এমন জেরবার দশা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে ধরতে যে এখন সিভিল ড্রেসে তল্লাশির দায়িত্ব, গ্রেফতারের দায়িত্ব তারা দিয়ে দিয়েছেন এক দলের হাতে
এবং সেই দল আবার তাদের হয়ে তল্লাশি চালাচ্ছে, গ্রেফতারও করছেন। এবং এসব সাক্ষাৎকারও দেখছিলাম যুগান্তর সহ বিভিন্ন অনলাইনে, যেখানে স্বেচ্ছাসেবক লীগের কর্মী, ছাত্রলীগের কর্মী বলছেন যে হ্যাঁ, তাদেরকে এরকম সিভিল ড্রেসের লোকজন ধরেছেন, আঘাতও করেছেন এবং এরপরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। পুলিশ 244 জনকে শুধু ঢাকার এই ঝটিকা মিছিলগুলো থেকে গ্রেফতার করেছে, কিন্তু তারপরেও পুলিশের কাছে গ্রেফতার যথেষ্ট মনে হচ্ছে না। মানে এমন অস্থির হয়ে পড়েছে পুলিশ, দেখেন। এবং প্রস্তুতি নিতে গিয়ে আবার দেখছিলাম এই আজকের খবরে, যার ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার কালে আওয়ামী লীগের 35 নেতাকর্মী আটক, সেটা কিন্তু খবর আছে। তার মানে মিছিল থেকে 244, প্রস্তুতি করবার সময় ঢাকার ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে 35 জনকে তারা গ্রেফতার করেছেন, ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং শেরেবাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে। সেই খবর তারা দিয়েছেন যে 30-35 জনকে আটক করা হয়েছে, মানে সেই কথা কিন্তু তারা বলেছেন। কিন্তু তাইলে দেখেন 244, 35, অর্ধ শতাধিক বলছে বিডি নিউজ 24, তার মানে 300-350 শুধু ঢাকা শহর থেকে আজকে গ্রেফতার করে ফেলেছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ শান্তি পাচ্ছে না, তারা আশঙ্কার মধ্যে আছে যে আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে, এমন একটা দুর্দমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেফতার হোক, যা হোক না হোক, তারা মানে এই মিছিল চালিয়েই যাবে। মানে এনসিপি রাস্তায় কি, তাদেরকে রাস্তায় অন্য সিভিল ড্রেস পরা লোকেরাও তল্লাশি করছেন, এসব নিয়ে তাদের কোনো ভয় ভীতি তো দেখা যাচ্ছেই না। পুলিশকে, সেনাবাহিনীও তাদেরকে করতে পারবে না, মানে ঠেকাতে পারছে না। দেখেন যুগান্তর লিখছে, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন, তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। এখন আমার মনে হচ্ছে যে আমার পাশের বাড়ির লোককে বেশি পছন্দ না, আমি তখন গিয়ে বলবো যে পাশের বাড়ির যে লোক, সেই লোক কিন্তু আওয়ামী লীগ করে, একে ধরে নিয়ে যান। আমার ধারণা এই একটা আরেকটা বিরাট গ্রেফতার আর আটক বাণিজ্য আর এসব শুরু হবে। কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন, আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়েছে পুলিশ, গোয়েন্দা নজরদারিও চলছে, কিন্তু অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো এইসব ফ্ল্যাট কাদের, কারা ফ্রি থাকতে দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের? জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। এবং পুলিশ কর্মকর্তা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝটিকা মিছিল বের করছে, এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করছে। আগামীতেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে এবং তাহলে এভাবে গ্রেফতার চালিয়ে গেলেই পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে, যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। এই গ্রেফতারের চাপটা এমন বেড়েছে মানে পুলিশের ওপর, এবং সত্যিই পুলিশ ভাবছে যত গ্রেফতার করতে করতে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে তারা একসময় ঢুকিয়ে দেবে জেলে এবং আর কেউ মিছিল করার জন্য থাকবে না। এই কারণেই আপনি যুগান্তরেই দেখবেন, ধরেন আজকে এরকম খবর, 2 জন পুলিশ অফিসার দুপাশে দাঁড়িয়ে আছে, তোফায়েল আহমেদের ভাতিজা ঢাকায় গ্রেফতার, এটা একটা শিরোনাম জাতীয় সংবাদপত্রের। এরপরে শিরোনাম হচ্ছে যে উনি হচ্ছেন ভোলা সদর উপজেলার দিঘলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জাতীয় সংবাদপত্রের খবর হচ্ছে অভয়নগর উপজেলার ছাত্রলীগ না যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে, এটা। তারপর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার হয়েছেন, এই খবর আছে। এরকম নানা মানে শিরোনামগুলো দেখলে আপনি বুঝবেন যে প্রত্যেকটা গ্রেফতার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু আওয়ামী লীগের বিষয়ে যে কথাটা গত কদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে বলছিলাম, আওয়ামী লীগের মিছিলের পরিবর্তন হিসেবে মুখে মাস্ক নাই, গ্রেফতার হলে তারা নিজেদের পরিচয় দিচ্ছেন। দুটো ভিডিও দেখাই। একটা প্রথম যে ভিডিওটা, সেটাতে ব্যক্তি বলছেন তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন, এখন চাকরি করেন, মিছিলে চলে এসেছেন, তাকে মেরেছে, এখন পুলিশ নিয়ে যাবে। জি আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। বলবো আসলে মবের শিকার। পুলিশ ভাইরা পরে এসেছে, কিন্তু যারা আমাকে ধরে মারধর করেছে, আমার যে ঠোঁট ফাটিয়ে দিয়েছে, ওদেরকে আমি চিনি না কাউকেই। আমি স্বেচ্ছাসেবক লীগে করতাম আমার এলাকায়, কিন্তু এখন ঢাকায় চাকরি করি, রংপুরের বাড়ি আমার। দেখেন bdnews24.com বলছেন যে এই মিছিল যে কেন থামছে না, যে প্রত্যক্ষদর্শী পথচারী আবু নাসের bdnews24.com কে বলেন, গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায়। মানে কিরকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন, এবং জনবহুল জায়গা। বাইতুল মোকাররম থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন। খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্মগেটের দিকে, এবং প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন, খামার বাড়ি থেকে বাইক দিয়ে ফার্মগেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন। তার মানে রীতিমতো মিছিলগুলো ঝটিকা তো হচ্ছেই না, ধীর লয়ে এমন ভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিলকে যাওয়ার পথ করে দিতে আটকা পড়তে হচ্ছে। এবং এর আগে আগারগাঁও, শ্যামলী, গুলিস্তান, তেজগাঁও, নাবিস্কো এলাকায় মিছিল করেছে দলের নেতাকর্মীরা। মিছিল কিন্তু হয়েছে চট্টগ্রামের পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে সড়কে, ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে চট্টগ্রামেও। এবং চট্টগ্রামের এই মিছিলেও নগরের খুলশী থানার সিডিএ এভিনিউ সড়কে বুধবার সকাল 10:30টার দিকে এই মিছিল হয়েছে। সড়কের পাশেই কিন্তু চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের অবস্থিত। ওই কার্যালয়ের পাশাপাশি দামপাড়া পুলিশ লাইন্সেরও অবস্থান। তার মানে ছাত্রলীগ
আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের অঙ্গ সংগঠনগুলো জানান দিতে চাইছে। পুলিশ যেমন বলছে যেখান থেকে পারেন আমাদের ধরে দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, হোটেলে থাকলে হোটেলে, বাড়িতে থাকলে বাড়িতে, ঠিক তেমনি আওয়ামী লীগ ছাত্রদল লীগের নেতাকর্মীরাও এক রকমের মানে বেপরোয়া, এবং তারা বলছেন যে কোনো গ্রেফতার বা কোনো আতঙ্কে এখন তাদের থামার উপায় নাই। যুগান্তরের একটা সাক্ষাৎকার শোনাই। জয় বাংলা, মারুক মারুক মরে যাবো, মারুক মরে যাবো। জয় বাংলা, আমরা জয় বাংলা শ্রমিক, আমরা মুজিবের সৈনিক, আমরা মুজিবের সৈনিক। গুলি করুক, মারুক, এখন জয় বাংলা করতে হবে। আমার মনে হয় এই ছাত্রলীগের নেতা, পত্রিকার খবরে দেখছিলাম মিরসরাই ছাত্রলীগের নেতা, এবং এই ব্যক্তির কথাটা ধরলে আসলে পরিষ্কার বোঝা যায় যে কোন অনুভূতি নিয়ে, কোন সেন্টিমেন্ট নিয়ে, কোন প্রতিজ্ঞা নিয়ে আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন মাঠে নেমেছেন। পুলিশি তৎপরতায় সবাইকে গ্রেফতার করে ফেলে শেষ পর্যন্ত মিছিল ঠেকানো যাবে, এটা খুব মানে লজিক্যাল বা খুব যুক্তিসঙ্গত পরিকল্পনা পুলিশের তরফে বলে ভাববার কোনো কারণ নাই। কারণ তাহলে এই ব্যাপক গ্রেফতার আতঙ্কের মধ্যে, এবং যখন পুলিশ রীতিমতো সিভিলিয়ান পোশাকে গ্রেফতারের অনুমোদন দিয়ে একদলকে নামিয়ে দিয়েছেন, সেই অবস্থায় আমার মনে হয় যে মানে এই যুক্তি কাজে লাগিয়ে গ্রেফতার করে শেষ পর্যন্ত এই মিছিল থামাতে পারবেন বলে আমার মনে হয় পুলিশও বিশ্বাস করছেন না, আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরাও বিশ্বাস করছেন না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কে আছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি অবধারিতভাবেই তিনি মার্কিন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন। বিষয় অবশ্যই বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন। এই নির্বাচন এখন যুক্তরাষ্ট্রের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ এ কারণে যে নির্বাচিত সরকার না এলে মিয়ানমারের দখলদারির জন্য বাংলাদেশে যে হিউম্যান করিডরের দরকার সেটা আমেরিকার পক্ষে পাওয়া সম্ভব হয় না। চট্টগ্রাম বন্দরের দখল সেটা নেওয়াও সম্ভব হয় না, এবং সেন্ট মার্টিনস আইল্যান্ডে নৌঘাঁটি তৈরিটাও হয়ে উঠবে না। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেঁকে বসেছেন যে নির্বাচিত সরকার ছাড়া এসব সিদ্ধান্ত কেউ নিতে পারে না। সেনাপ্রধানের এই সাবধান বাণীর আগে পর্যন্ত আমেরিকার ধারণা ছিল ইউনূস এবং খলিলুর রহমানকে দিয়ে কাজগুলো তুলে নেওয়া যাবে। সুতরাং নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। আর ইউনূস ভোট না করে 5-7 বছর থাকলেও আপত্তি ছিল না আমেরিকার। বস্তুত এই ক্ষমতায় রেখে দেওয়ার টোপ দিয়েই ইউনূসকে দলে টেনেছিল আমেরিকা। খলিলুরের নিয়োগও ছিল এই প্ল্যানের অঙ্গ হিসেবে। কিন্তু হিসেব নিকেশটা পাল্টে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বেঁকে বসলেন এবং খেপে গিয়ে আমেরিকা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ওই যে সেনাপ্রধান আফ্রিকা সফর সেরে ফিরলেই তাকে বন্দী করা হবে এবং ফয়জুর রহমানকে নতুন সেনাপ্রধান করা হবে, এমন একটা প্ল্যান পাকিস্তানের আইএসআই এর সঙ্গে বসে ঠিক করেছিল সিআইএ। কিন্তু ভারতের সামরিক গোয়েন্দারা ভেস্তে দেয় সেই প্ল্যান। অতঃপর প্ল্যান পাল্টাতে হয়, আপনারা মনে আছে আপনাদের, যার জন্য ওই শাহজালাল বিমানবন্দরে না নেমে ঢাকার অন্য একটা বিমান বাহিনীর জন্য যে বিমানবন্দরটি ব্যবহার করা হয় তেজগাঁও বিমানবন্দরে এসে নেমেছিলেন ওয়াকারুজ্জামান। ফলে প্ল্যান পাল্টাতে হয় তারপর আমেরিকাকে। তারা ইউনূসকে বলে দেয় তুমি নির্বাচনে রাজি হয়ে যাও। ইউনূস তার আগে নির্বাচনে রাজি ছিল না, তার কথা ছিল আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। কিন্তু আমেরিকার আবার এই প্ল্যানটা দেখে ইউনূস সেই মতো শেষ সিদ্ধান্ত অনুযায়ী বললেন যে নির্বাচন করতে চান আগামী ফেব্রুয়ারির 2য় সপ্তাহ নাগাদ, 10-12 তারিখ নাগাদ, যদিও এখনো নির্বাচন কমিশন ঘোষণা করেনি দিনক্ষণ। আমেরিকার পরিবর্তিত যে নতুন ছক সেটা হলো এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না। তারপর বিনা আওয়ামী লীগ নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে যে বিএনপি আছে তার বিজয় তাহলে অনিবার্য, এবং বিএনপি ক্ষমতায় এলেই আমেরিকার স্বার্থ রক্ষিত হবে। মানে ওই হিউম্যান করিডর, চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিনস সব চলে আসবে আমেরিকার মুঠোয়। ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলে এলেন, সব সেট করে এলেন। তারপর আবার আমেরিকার যে ঢাকার রাষ্ট্রদূতের কাজ যিনি করছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স, সেই ট্রেসি জ্যাকবসন তিনি লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করে সিলমোহর দিয়ে এলেন ডিলে। জামাত বিরোধিতা করছে বটে এই ডিলের, কিন্তু জামাতের আর কয়টা ভোট আমেরিকা ভাবলো, এবং আমেরিকার লোকজন তাই ভাবলো। আমেরিকার যারা শাসনকর্তা যারা এসব প্ল্যান বানাচ্ছে, আর এনসিপি দলেও একটা ভাঙন ধরানো গেল। একদল গেল আমেরিকার পক্ষে, আরেক দল গেল তার বিপক্ষে, চীনের দিকে ঝুঁকলো তারা। সে যাক, আওয়ামী লীগ শূন্য মাঠে, বিএনপি তো রয়্যাল বেঙ্গল টাইগার, চিন্তা কি? কিন্তু চিন্তা নিয়ে এলো ডাকসু ছাত্র ইউনিয়নের ভোট। বিএনপি পর্যুদস্ত হয়ে গেল জামানের কাছে, যাকে বলে গোহারান হেরে গেল। এই চললে তো ভোট করেও লাভ নেই। ওদিকে আওয়ামী লীগ জেগে উঠছে,
বিশ্ব বিবেক বলতে শুরু করেছে আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে হবে। বিপদ বুঝলো আমেরিকা, এবার আবার তৈরি করলো নতুন প্ল্যান, সবাইকে ডেকে নাও আমেরিকায়, ভয় দেখিয়ে লোভ দেখিয়ে বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক আওয়ামী লীগ বিরোধী শক্তিকে এক রাখতে হবে, আমেরিকার স্বার্থ পূরণ করতে হবে, নইলে আওয়ামী লীগ জিতে গেলে আমেরিকার স্বার্থ পূরণ হবে না। আর যে সবাই দল বেঁধে আমেরিকায়, তার একটা বড় কারণ কিন্তু এটাও। অন্যদিকে দেখুন, আমেরিকার কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি বিএনপির সঙ্গে যেতে পারেন না এই জন্যই, কারণ বিএনপি তো ঠিকই করে রেখেছে আমেরিকার কাছে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে দেবে। আবার ছেলেবেলায় যতই জামাতের শিবির করে থাকুন না কেন ওয়াকারুজ্জামান, এখনো জামাতকে আঁকড়েই তিনি পড়ে থাকবেন, এমনটা ভেবে নিলে কিন্তু খুব অন্যায় হবে। বাংলাদেশের এই যে ফখরুল ইসলাম আলমগীর, এনার রাজনীতির শুরু তো কমিউনিস্ট পার্টিতে, আজ উনি তারেক রহমানের তল্পি বাহক মোসাহেব হয়ে গেছেন খালেদা জিয়ার। কিভাবে মেলাবেন এই দুটোকে, কমিউনিস্ট পার্টি থেকে বিএনপি? এমনকি দেখুন আমাদের ভারতে যে আগমার্কা কমিউনিস্ট বলে পরিচিত অর্থাৎ সিপিআইএম ছিলেন, নকশাল ছিলেন, তারাও পর্যন্ত অনেকে বিজেপিতে আসছে, তৃণমূল কংগ্রেসে আসছে, এমন গন্ডা গন্ডা নাম দিতে পারি সিপিএম থেকে যারা বিজেপিতে এসছেন। ওয়াকারুজ্জামানের প্রসঙ্গে ফিরি। বাংলাদেশের রাজনীতিতে আসল ক্ষমতা এখন যার হাতে, তিনি জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি চাইলে এক মুহূর্তে ইউনূসের সাঙ্গপাঙ্গ সমেত গদি উল্টে জেলখানায় ভরে দিতে পারেন, নতুন সরকার তৈরি করতে পারেন। এখন যা পরিস্থিতি বাংলাদেশের, সেই বিপ্লবীরা তাদের কোমর মেরুদণ্ড সব ভেঙে গেছে, তারা দুর্নীতিতে ডুবে গিয়ে নিজেদের একেবারে শেষ করে দিয়েছে। সুতরাং আর যদি এখন জেনারেল ওয়াকারুজ্জামান ভেঙে দেন এই উপদেষ্টা পরিষদ, নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার, কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা অন্য যে কোনো গভর্নমেন্ট করতে যান রাষ্ট্রপতিকে দিয়ে, তার বিরুদ্ধে কেউ যাবে না। কিংবা রাষ্ট্রপতিকে বরখাস্ত করেও তিনি ক্ষমতার দখল নিতে পারেন। এমন তো হতে পারে তিনি সামরিক অভ্যুত্থান কেন নিচ্ছেন না, খতিয়ে দেখা যাক বিষয়টা। অধ্যাপক ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয়, অন্যতম বড় দ্বন্দ্বের বিষয় ছিল দেশের নির্বাচন। ইউনূস প্রথমে সংস্কার চান, সময় যতই লাগুক না কেন, যতদিন না সংস্কার হবে, সে 5 বছর লাগলেও তাই হবে। কালকে ইউনূস এখানে জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ একটা চ্যানেল তার দিয়েছে তাদের ইউটিউবে, আমি দেখছিলাম কমেন্টগুলো, সেখানে বলছে ইউনূসের একেবারে গুণমুগ্ধ সব, বলছে ইউনূস যতদিন পারেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন তিনি বাংলাদেশের ভার নিয়ে থাকুন, ক্ষমতায় থাকুন। তো যাই হোক, জেনারেল আবার ওয়াকারুজ্জামান এটা চান না, তিনি যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানেটা কি? মানে হচ্ছে আওয়ামী লীগ ও তাদের জোটকেও নির্বাচনী প্রক্রিয়াতে নিতে হবে, যেটা ইতিমধ্যে আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে কেড়ে নিয়েছে বর্তমান সরকার, এবং আওয়ামী লীগ তাদের জাতীয় নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে। অর্থাৎ ইউনূস সরকার স্পষ্টতই সেনা প্রধানের সঙ্গে বিরোধে নেমেছেন এই নির্বাচনের বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে। যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় এবং এই অবস্থাতেই যদি নির্বাচন ডেকে দেওয়া হয়, তাহলে ওয়াকার সাহেব কি করতে পারেন? সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান তাহলে 141 সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, এখান থেকে যদি আপনারা কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল নিকাশে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।